The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় রাত 11:59 শুনছেন রেডিও এফএম। আমি রাসেল আছির সাথে এবং শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে সবাই একটা সপ্তাহ ভালো ছিলেন এবং সবসময় ভালোর দলেই ছিলেন এবং এখনও ভালোর দলেই আছেন। তো যাই হোক, আমরা আজকের এপিসোডটি শুরু করতে যাচ্ছি। তার আগে শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে আপনারা লিখতে চান অর্থাৎ স্টোরি পাঠাতে চান, তাহলে আমাদের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, which is www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে আপনি আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। আমাদের যে আজকে যে এপিসোড, সেই এপিসোড সম্পর্কে যত বেশি মানুষকে জানাতে পারেন ততই আমাদের জন্য ভালো। তাহলে আমরা আরও বেশি ঘটনা পাবো সবার কাছ থেকে। এবং যারা স্টুডিওতে আসতে চান তারা যখন ঘটনা পাঠাবেন অবশ্যই আপনাদের ফোন নাম্বার লিখতে বা আমাদেরকে জানাতে ভুলবেন না। আর যারা আমাদের সাথে চান যে পড়ে শোনাবেন তারাও একটুখান জাস্ট লিখে দেবেন যে এই ঘটনাটি আপনি চান যে আমরা যেন পড়ে শোনাই। একই সাথে আমি আরেকটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে যে আমাদের যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে আপনাদের যে কমেন্ট সেকশন যেটা আছে সেখানে আপনি জানাতে পারেন যে কার ঘটনা আপনার ভালো লাগছে, কার ঘটনা ভালো লাগছে না, কার ঘটনা মানে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম ধরনের ঘটনা চাই, সেটাও আপনি লিখতে পারেন। যে থাকে না যে অনেক সময় আপনারা লেখেন যে গ্রামের ঘটনা চাই, অনেক সময় আপনারা লেখেন যে শহরের ঘটনা চাই, অনেক সময় আপনারা লেখেন যে কবরের মানে কবরস্থান, লাশ, এই সমস্ত বিভিন্ন ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের অনেক সময় আগ্রহ থাকে। তো সেই জিনিসগুলো আমাদের জানিয়ে দিবেন, আমরা সেগুলো কমিউনিকেট করবো আমাদের লিসেনার যারা আছেন তাদের সাথে, এবং তারা নিশ্চয়ই তাদের কাছে যদি সেরকম ঘটনা থাকে তাহলে সেটা লিখে পাঠাবেন। এবং আমার যেটা মনে হয় যে বাংলাদেশে যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার সাথে আপনার কোনো ঘটনা জানা আছে কিনা, তাহলে তার জীবনে যদি ঘটনা নাও ঘটে থাকে তিনি এমন কিছু একটা আপনাকে বলবেন যেটা হয়তো তার পরিবারের কারো কাছ থেকে শুনেছেন বা কখনো শুনেছিলেন। এরকম প্রত্যেকের কাছেই একটা না একটা ঘটনা আছে। কেউ হয়তো শুরুতে বলবেন যে না আমি কিছু জানি না বা আমার কাছে কোনো ঘটনা নেই, কিন্তু তারপরে দেখবেন যে ধীরে ধীরে কথা বলতে বলতে তিনি একটা ঘটনা শুরু করেছেন। হ্যাঁ, এটা তো আমি শুনেছিলাম অমুকের কাছ থেকে, এটা তো আমাকে অমুক বলেছিলেন। তো এইভাবেই শুরু হয়। এবং আপনাদের চারপাশে যে মানুষগুলো আছেন তাদের কাছ থেকেও আপনি চাইলে ঘটনা কালেক্ট করতে পারেন, তাদের কাছ থেকে শুনতে পারেন তাদের জীবনের যে সমস্ত ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা, তার বিস্তারিত বিবরণ, এবং সেটা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আপনি চাইলে তার ইন্টারভিউ নিতে পারেন আপনার ফোনে, এবং সেটাও আমাদেরকে অডিও ক্লিপের মতো করে পাঠিয়ে দিতে পারেন। এবং যদি সেটা সিলেক্টেড হয় ডেফিনেটলি উইল প্লে ইট। আমি যেটা এখন করব সেটা হচ্ছে আজকের এপিসোডটি শুরু করব একটা ঘটনার মানসিক অবস্থা তখন কেমন হবে এবং আপনার কি মনে হবে। ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু ভাবতে থাকুন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম ফাতিমা মাহমুদ। আমি মিরপুর 10 থেকে এসেছি, আমি একজন স্টুডেন্ট। তো আমি প্রথমে আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনা শুরু হয় 2014 সাল থেকে। তো তার আগে তেমন কোনো সমস্যা হতো না আমার সাথে, কিন্তু 2014 পর থেকে এই সমস্যাগুলি শুরু হয়। তো এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, আমি আমার আম্মুর সাথেই ঘুমাই। তো আমি রেডিও শুনতে শুনতে একটু তন্দ্রার মতো চলে এসেছিল, দেখে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো হঠাৎ করে আমি শুনছি যে আমার জানালার ওপাশ থেকে কতগুলি কুকুরের আওয়াজ আসছে, মানে কুকুর ডাকছে, এটার শব্দ শুনতে পাচ্ছি আমি। তো আমার রুম হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে 6 তলা, আর আমার পাশের যে বিল্ডিংটা সেটার ছাদ হচ্ছে আমার রুমের পাশাপাশি একদম। তো সেই ছাদ থেকে আর কি কুকুরের আওয়াজগুলি আসছিল। তো আমি পর্দাটা সরিয়ে যখন দেখলাম ওখানে কিছুই ছিল না। আচ্ছা। তো আমি পরে মনে করলাম হয়তো বা নিচ থেকে আসছে। তো পরে আমি আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর কিছুক্ষণ পর আবার সেই ডাকগুলি শুনতে পেলাম। এই সময় এর ডাকগুলি এমনভাবে আসছিল যে মনে হচ্ছে আমার জানালার সামনে ডাকছে, জানালা থেকে কাছাকাছি আছে।
হ্যাঁ, কাছাকাছি ডাকছে। তো আমি পরে ভয় পেয়ে আমার মাকে ডাকলাম। পরে আমার মা ঘুমের ঘোরে উঠে আমাকে জাস্ট বকা দিয়ে যে তুমি হয়তো বা বেশি ভূত এফএম শুনছো বা বেশি ভয়ের জিনিস দেখছো, দেখে এরকম হচ্ছে। তো আমিও সেটাই মনে করলাম, আমি মনে করলাম যে আমি হ্যালুসিনেট করছি। এরপর আমি দোয়া পড়ে ঘুমিয়ে গেলাম। সেই রাতে আর তেমন কিছু হলো না। না, তারপরে আরেকটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে যে আমি এরপর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। পরে একটা অনেক বিকট একটা চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। তো চিৎকারটা হচ্ছে একটা মহিলার চিৎকার। আমার পাশের বাসার যে বিল্ডিংটা ছিল, সেই বিল্ডিংটা পুরো একটা মেস ছিল। মেসের কোনো ফ্যামিলি থাকতো না ওখানে, শুধু ছেলেরাই থাকতো। তো সেখান থেকে একটা মহিলার চিৎকার আসছে। তো আমি মনে করেছি হয়তো বা পাশের বিল্ডিং থেকে কেউ কোনো সমস্যা হচ্ছে বা কি, জানালা থেকে দেখি কোনো বিল্ডিংয়ের রুম, কোনো ফ্ল্যাটের লাইট জ্বালানো ছিল না। তো পরে আমি একটু অবাক লাগলো। পরে আমি আবার শুলাম। শোয়ার পর এরপরের চিৎকারগুলি আমার বালিশ থেকে আসা শুরু করলো। মানে বালিশগুলি থেকে এমনভাবে চিৎকার আসা শুরু করলো, মনে হয় যেন আমি বেহুশ হয়ে যাব। তো তারপর আমি আমার আম্মুকে ডাকলাম। আম্মুকে ডাকার পর আম্মু আবার বকা দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিল। তারপর হচ্ছে পরে আমি ঘুমিয়ে গেলাম কিংবা বেহুশ হয়ে গেলাম, সেটা আমি ঠিকমতো বলতে পারবো না। এরপরে কয়েকদিন ঠিকভাবে গেল। তার 2 থেকে 3 দিন পরে আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম এক রাতে। তো তখন 3:30 থেকে 3টা বাজে। তো নামাজ শেষ করে সালাম ফিরে আমি আমার রুমের দরজার বাইরে তাকালাম। দরজার বাইরে তাকানোর পর দেখি যে আমার আব্বুর রুম থেকে একটা ছায়া মূর্তি, কিন্তু তার মানে ওই ফিগারটা থেকে একদম আলো রেডিয়েট করছে, মানে লাইট ফিগার একটা। তো সেই মূর্তিটা সে আমার আব্বুর রুম থেকে বের হয়ে একটু ঘুরে রান্নাঘরে চলে গেল। তো আমি তখন এতই ভয় পেয়েছি যে সাথে সাথে উঠে দেখার সাহস আমার ছিল না। একটু পরে কেমন ছিল যদি বলতেন, মানে আপনি ফিগারটা একটা মানুষের ফিগার, মানে ছায়াটাই যদি মানুষের একটা ছায়া, একটা লোকের ছায়া যদি আগুন দিয়ে তৈরি হয় বা লাইট দিয়ে তৈরি হয়, যে ফিগারটা দেখাবে একদম পুরাই ওরকম। কোনো ফেস টেস কিছু না, ফেস কিছু না, শুধু একটা চুল বা গায়ে কোনো পোশাক না, এরকম কোনো কিছু না, জাস্ট একটা ছায়া, এবং সেটা মনে হচ্ছে যে আগুন দিয়ে মানে রেডিয়েট করছিল, আলো রেডিয়েট করছিল। রাইট। তো ওটা ঘুরে রান্নাঘরের ভিতর চলে গেল। তো আমি আবার অনেকক্ষণ পর সাহস জগিয়ে উঠে রান্নাঘরে যে দেখি ওখানে কিছুই ছিল না। আমি তাড়াতাড়ি এসে আবার শুয়ে পড়লাম আম্মুর কাছে। তো এরপরে আমি দোয়া টোয়া পরে ঘুমিয়ে পড়লাম। এরকম কিছু ছোট ছোট ঘটনা হতে লাগলো আস্তে আস্তে রাতে। যেমন আরেক রাতে আমি নামাজ পড়ে শুয়েছি। শোয়ার পর হঠাৎ করে চোখটা বন্ধ করার পর চোখে হঠাৎ করে টের পেলাম যে আমার রুমে লাইটের ফ্লিকার হচ্ছে, মানে একটা ফ্ল্যাশ আসলো লাইটের। তো পরে আমি চোখ খুলে দেখলাম কিছু নেই। অনেক সময় হয় যে লাইট অফ করলে ভোল্টেজের কারণে লাইট ফ্লিকার করে। তো আমি সেটা মনে করে তাকিয়েছিলাম যে আরেকবার দেখার জন্য। তখন দেখি আমার ডাইনিং হল থেকে একটা অনেক বড় একটা লাইটের ফ্ল্যাশ আসলো। আমার ডাইনিং হলের যেখানে লাইটটা লাগানো ছিল, যে টিউব লাইটটা লাগানো ছিল, তার অপোজিট সাইড থেকে ফ্ল্যাশ এসেছে, মানে টিউব লাইট থেকে না, থাকলে আমি দেখতে পারতাম। তো আমি আম্মুকে ডাকলাম, আম্মুকে বললাম যে আম্মু ডাইনিং থেকে এরকম ফ্ল্যাশ আসছে লাইটের। তো আম্মু বললো যে হয়তো বা বাইরে থেকে কেউ টর্চ মারছে বা দারোয়ান টর্চ মেরে দেখছে যে কোনো চোর টোর এসেছে কিনা। তো আমি সেটা মানলাম, মেনে শুলাম। একটু কিছুক্ষণ পরে আমার মনে হলো কি যে আমাদের ডাইনিং হলে কোনো জানালা নেই। তো টর্চ মারলেও সেই আলো ডাইনিং হলে আসার কোনো কথাই নেই। তো আবার আমি তখন আম্মু সজাগ হয়ে গেল। তো এরপরে আরও 2বার ফ্ল্যাশ হলো, সেটা আম্মুও দেখলো, আমিও দেখলাম। দেখার পর আম্মু আমাকে একটু নিজে একটু ভয় পেয়ে গিয়েছিল, পরে আমাকে আশ্বস্ত করার জন্য বললো যে তেমন কিছু হচ্ছে, হয়তো তুমি ঘুমিয়ে পড়ো। তো পরে ঘুমিয়ে পড়ো। পরে ওই রাতে ঘুমানোর খুব চেষ্টা করার পরও ফজরের আজান পরে নামাজ পড়ে তারপর ঘুমাতে পারলাম আর কি। এরপরে তেমন কোনো ঘটনা হয়নি, কিন্তু আমি রাতে আর ঘুমাইনি। এরপরে এক রাতে আমি ঘুমাতে পারতাম না। রাতে করতাম হচ্ছে আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি সারা রাত হচ্ছে এক একজনের বিছানার পাশে যে দাঁড়িয়ে থাকতাম, তাদেরকে দেখতাম তারা কি করছে। তারপর একা একা খেলতাম, এমনভাবে খেলতাম মনে হচ্ছে যে বাসায় অনেক মানুষ এসেছে, আমি তাদেরকে খাবার সার্ভ করছি, তাদের সাথে হাসছি। তো আমার মনে হতো ডিপ ডাউন সাইড, আমি মনে করতাম যে দ্যাট ইজ নট মি, সামথিং হ্যাজ টেকেন ওভার মি, কিন্তু আমি কিছু করতে পারতাম না। তো এরকম করতে করতে কাউকে বলতামও না, যে বললে পরে আম্মু আমার সব কিছু বন্ধ করে দিবে, যে ভূত এফএম শোনা বন্ধ করে দিবে। তো বলতাম না। পরে আমি নিজেই ঠিক করলাম যে না, ঠিক আছে, এরপরে প্রত্যেক রাতে ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাবো আর আম্মুর সাথে শুবো। তো এরকম করে ভালোই তেমন কিছু হলো না, আমি উঠলাম না। 2-1 বার হয়তো বা উঠে ওরকম করতাম।
তো এক রাতে আমি আম্মুর সাথে শুয়েছি, এরপর কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পর চার্জার লাইটটা জ্বালিয়ে আমার আব্বু হচ্ছে ডাইনিং হলে রেখে দেয়, যাতে পুরো ঘরে আলোটা একটু হলেও ছড়িয়ে যায়। তো সবাই ঘুম, আর রাত 1:30টার দিকে আমি একটু চোখটা মানে তন্দ্রের মতো এসেছে দেখে মানে অর্ধেক ঘুম অর্ধেক সজাগ এরকম একটা সিচুয়েশনে হঠাৎ করে একটা শব্দে আমি চোখ খুললাম। খুলে দেখি আমার পায়ের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। বলে রাখি যে আমাদের বাসায় আমি আর আমার মা বাদে অন্য কোনো মহিলা নেই, আমাদের কোনো মানে মেইডও নেই। তো যখন দেখলাম যে চোখ খুলে আমার পায়ের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, তাও মহিলাটা হচ্ছে মানে শি ইজ নাথিং নর্মাল। তার ড্রেস আপ ছিল একদম একটা গাউন, বড় একটা কালো গাউন। তার চুলগুলি ছিল অনেক ঝাঁকড়া কার্লি, মানে দেখে মনে হচ্ছে যে বাতাসে উঠছে। আর তার পুরা কোনো ফেসের কিছু ছিল না, জাস্ট মুখের এখানে বড় একটা হলও ছিল, আর চোখ দুটি ছিল রেড কালার, মানে জ্বলছিল আর কি। তো আমি ফার্স্টে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে হয়তো আমি হ্যালুসিনেট করছি, আমি স্লিপ প্যারালাইসিস হয়েছে, আমি হ্যালুসিনেট করছি। কিন্তু পরে যখন আমি তার প্রত্যেকটা ডিটেল খেয়াল করলাম আর সে যে আমার দিকে তাকিয়ে আছে সেটা যখন খেয়াল করলাম, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, এটা হ্যালুসিনেশন না, স্লিপ প্যারালাইসিস না। তো পরে আমি অনেক মানে কষ্ট করে আমার মাকে ডাকলাম, কারণ আমার হাত পা সব ফ্রিজ হয়ে গিয়েছিল ওই টাইমে। আমি আমার মাকে ডাকলাম, ডাকার পর আমার মা আমাকে মানে বকা দিল। বকা দেওয়ার পর পরে বললো যে ঠিক আছে তুমি ঘুম, আমি দোয়া পড়ে দিচ্ছি। তারপরে চিৎকার দেই বা কাউকে ডাকি। তো এরকম হতে লাগলো কয়েকদিন ধরে, কয়েক রাত ধরে ঘুমাতে পারতাম না একদমই। তো একদিন আমি দোয়া পড়েই ঘুমাই। এক রাতে এরকম হলো যে আমি টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে গেছি, আগে দোয়াটা পড়তে মনে নেই। তো আমি হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি দেখি আমার রুমের দরজার সামনে আমার আম্মু দাঁড়িয়ে আছে। আমি আমার মার সাথেই শুই, তো আম্মু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি মনে করলাম হয়তো বা বাথরুমে গিয়েছে ফ্রেশ হতে, এখন ঘুমাতে আসছে। তো আমি পরে আম্মুকে বললাম যে মা তুমি আসো, শো। তো আম্মু কিছু বললো না, আম্মু আমার দিকে তাকিয়ে আছে। পরে আমি হঠাৎ করে আমার মাথায় আসলো যে আচ্ছা, আম্মু যদি দাঁড়িয়ে থাকে এখানে, তাহলে আমি ধরে আছি কাকে? পরে আমি আমার সামনে তাকিয়ে দেখি আমার মাকে আমি ধরে আছি। আচ্ছা, আমার মা আমার সাথে ঘুমাচ্ছে, মানে যে দাঁড়িয়ে ছিল দরজায়, দ্যাট ওয়াজ নট মাই মাদার। পরে আমি আবার যখন তাকিয়ে দুজনকে দেখছেন আপনি একসাথে প্যারালালি, এবং একজনকে আপনি ধরে আছেন এবং একজন গেটে দাঁড়িয়ে আছে। আপনি তখন ডিসাইড করলেন বা আপনি তখন কনফার্ম হলেন কিভাবে যে মানে কে আপনার রিয়েল মাদার? বা মানে কনফার্ম হয়েছে, তখনও কনফার্ম ছিলাম না যে আমি যে মানে কি ঘটছে বা কোনটা আসলে কি হচ্ছে। আমি তখন মানে মাত্রই ঘুম থেকে উঠেছি। পর যখন আমি ওই মূর্তিটার দিকে তাকালাম, ওই মহিলাটার দিকে, মানে যে আমার মা যে এসেছিল, হ্যাঁ, তো তখন দেখি সে আস্তে করে ঘুরে দরজা থেকে আবার বের হয়ে গেল। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে পরে কি যখন কথা বললেন আপনার মার সাথে, তখন তিনি কি বললেন? তিনি তারপরও বললেন যেটা হ্যালুসিনেশন। আচ্ছা, ওকে। তো এরপরে যেটা হলো, তারপরে তারা সব সিরিয়াস হয়ে গেল আর কি। তো পরে আম্মুকে আমি ডাকার পর আম্মুকে ডাকলাম, আম্মু আমাকে দোয়াটা পরে করে ফেললো। এরপরে একটু পর ফজর আজান দিয়ে দিল, আর আমি তখন তো উঠেই পড়লাম। তো এরকম করে অনেক দিন যেতে লাগলো। এমডি মেহেদি হাসান সানি আমাদের সাথে আছেন, এমডি রেশাদ খান আমাদের সঙ্গে আছেন বাপ্পি দেওয়ান, এমডি জহুরুল আমাদের সঙ্গে আছেন, এমডি মৃদুল আমাদের সঙ্গে। আমাদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো শুনে কমেন্ট করতে পারেন, লিখতে পারেন কোন ঘটনাটি কেমন লাগছে, এবং আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যেটা আপনি যেভাবে আরও বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি আমি বাংলা মোটর থেকে। বর্তমানে আমি বিএ শাহিন কলেজে পড়ছি। আর আমি যে স্টোরিটা বলবো, ফার্স্ট স্টোরিটা হচ্ছে আমার হুজুরের কাছ থেকে শোনা। আমার হুজুর হলেন হাফেজ মৌলানা ফয়জুর রহমান। তো আমাদের বাংলা মোটরে আপনাকে ঘটনাটা বলেছেন, রাইট? জি, ওনার কাছ থেকে আমার ম্যাক্সিমাম ঘটনা শোনা। তো উনি কাজটাও করতে গিয়েছিলেন, এখানে একটা জিনের আছর ছিল, তো উনি এটা ছাড়াতে গিয়েছিলেন। তো যাই হোক, আমাদের বাংলা মোটরে একটা বিল্ডিং রয়েছে, সে বিল্ডিংটা বিশাল বড়, অনেকগুলো ইউনিট নিয়ে রয়েছে। তো একটা ইউনিটে একজন লোক, ওনার যে মেয়ে, ও আমার ফ্রেন্ড, এবং ওনার যে পাশের ইউনিটে যে থাকে সেও আমার ফ্রেন্ড। তো ওনার যে মেয়ে, মানে যারা ফ্ল্যাট কিনেছেন তারা হচ্ছে বিদেশে থাকেন, অর্থাৎ ইউএসএতে ওনারা হচ্ছে ওইখানেই ম্যাক্সিমাম টাইম থাকেন, এবং তার যে পাশের ইউনিট সেখানে আমার ফ্রেন্ডরা থাকে। তো সেই ইউনিটে ম্যাক্সিমাম টাইমে ওটা হচ্ছে
তালাবদ্ধ থাকে ওইখানে। ওই আমার মেয়ে ফ্রেন্ডটার নাম হলো ভাবনা। তো ভাবনার বাবা ওইখানে শুরু থেকেই কখনো হচ্ছে ফ্ল্যাট ভাড়া দেননি, তালাবদ্ধ করে রেখে গিয়েছেন। ওনারা মেইনলি যখন আসেন গুলশানের একটা বাড়িতে থাকেন। তো প্রায় সময় আমার বন্ধু নাইম, যে হচ্ছে ওই ভাবনার বাসার পাশের ইউনিটে থাকে, সে হচ্ছে বিভিন্ন ধরনের আওয়াজ লাইক কুকুরের আওয়াজ বা কবুতরের আওয়াজ, বিভিন্ন সময় হচ্ছে মনে হয় কেউ একজন নক করছে, কেউ একজন কোনো কিছু থ্রো করছে, এই টাইপের আওয়াজ শুনতে পাই। শুধু নাইম না, নাইমের বাবা মা এভরিওয়ান এটা শুনতে পায়। তো এক সময় হচ্ছে ভাবনার ফ্যামিলি দেশে আসে এবং দেশে এসে ওই বাড়িতে কিছুদিনের জন্য থাকা স্টার্ট করে। তো এর মাঝেই ভাবনার মা মাঝে মাঝে বিভিন্ন ধরনের ছোটোখাটো ঘটনা লাইক বাসাটা বেশ মোটামুটি ওনারা একটা ফ্যামিলিই থাকেন, এখানে কোনো সার্ভেন্ট নেই বা কেউ বাইরে থেকে কোনো পার্সন আসে না। বাট ভাবনার মা হচ্ছে এই টাইপের শুনতে পায় যে কেউ একজন হাঁটছে, সেভাবে হয়তো ভাবনা হাঁটছে বা এই টাইপের কিছু। বাট আবার সে চিন্তা করে এত রাত্রে কেন হচ্ছে ভাবনা হাঁটবে। তো এই টাইপের, বাট তারা কি অ্যাকচুয়ালি রাসেল ভাইয়া তারা বাইরে থাকে আর তারা হচ্ছে একটু মডার্ন টাইপের মানুষ, তো এই টাইপে তারা আগে বিলিভ করতো না। আচ্ছা, হঠাৎ করে একদিন রাতের বেলায় ভাবনা হচ্ছে তাদের বেলকুনিতে যায়, বেলকুনিতে তাদের কাপড় চোপড় নেড়ে দেওয়া ছিল। তো ভাবনা হচ্ছে সেখানে বেলকুনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। হঠাৎ করে তার চোখ যায় বেলকুনির কোণে, সেখানে এসে দেখতে পায় যে একটা মেয়ে, ছোট বাচ্চা, বেশি না, বয়স হয়তো 5 থেকে 6 বছর হবে, সে হচ্ছে সেখানে বসে বসে কাঁদছে এবং তার মাথাটা একেবারে নিচু করে দেওয়া, হাঁটু গেড়ে বসে আছে এবং তার মাথা একেবারে নিচু। তো ভাবনা হঠাৎ করে ভাবে কি ব্যাপার, মা কি আবার কোনো নতুন সার্ভেন্ট আনলো নাকি? আর আনলেও তো আমার দেখার কথা, আর ও আনলেও কাঁদবে কেন বসে বসে? তো ভাবনা হচ্ছে একটু মানে তার খারাপ লাগে এবং সে কাছে যায়, কাছে যেয়ে তার কাঁধে হাত দিতেই সে হচ্ছে মাথাটা উঁচু করে এবং ভাবনা ওইখানে সেন্সলেস হয়ে পড়ে। এরপর এর সেন্সলেস হওয়ার আগে ও চিৎকার করে ওঠে একবার। তো চিৎকার করে যখন ওঠে তখন তার মা বাবা আসে, তখন হচ্ছে যখন তার সেন্স ফেরে সে তখন বলতে থাকে যে এরকম একজন হচ্ছে এরকম কাঁদছিল, তার কাঁধে যখনই আমি হাত দিই সে উপরের দিকে তাকায়, তার মুখটা ছিল খুবই বিভৎস, মুখটা হয়তো পুড়ে গেছে বা এই টাইপের সামথিং, এবং সে হয়তো কিছু একটা চাবাচ্ছিল বা এই টাইপের সামথিং, তার দাঁতে রক্ত লেগেছিল এবং এই জিনিসটা আমি সহ্য করতে পারি না, আমি ওইখানেই সেন্সলেস হয়ে পড়ি। এরপরে ভাইয়া আরেকটা জিনিস, সেই বেলকুনিতে যে বলেছিলাম যে কাপড় নেড়ে দেওয়া রয়েছে, কাপড়টা একেবারে অ্যাকুরেট একটা সার্কেল শেপে চলে আসে, লাইক একেবারেই গোল। তো এরপরে হচ্ছে ভাবনার মা বাবা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় যে অ্যাকচুয়ালি এই টাইপের ব্যাপার তো হওয়ার কথা না। তখন হচ্ছে আমার এই হাফেজ ফয়জুর রহমান হুজুরকে ওনারা হচ্ছে ডাকেন এবং ডাকার পরে হুজুর যখন ঢোকেন ঘরে, ঢুকতেই ওনার পায়ে যখনই ঢুকলেন তখনই হচ্ছে ওনার পায়ে মনে হয় রক্ত লেগে আছে বা এই টাইপের সামথিং উনি দেখতে পান। এটা শুধু উনি না, ওনার ওই ভাবনার ফ্যামিলির যারা ছিল সবাই দেখতে পায়। এরপরে হচ্ছে হুজুর ঢুকে একটা কাজ করেন, উনি জমজম পানি দিয়ে চারপাশে একটা সার্কেল টাইপের করে ফেলেন। আচ্ছা, অনেক জমজম পানি নিয়ে সার্কেল টাইপের করতেই দেখেন যে সামনে হঠাৎ করে একটা কালো বিড়াল চলে আসে হঠাৎ করে, এবং সেই সার্কেলটাকে বরাবর করে ঘুরতে থাকে, এবং যখনই পিছনে যাচ্ছে সে বিড়াল থেকে শেয়াল থেকে আবার বিড়াল বা এই টাইপের বিভিন্ন ধরনের জীবজন্তু হওয়া স্টার্ট করে, এবং এটা সবার চোখের সামনে রাসেল ভাইয়া, তারা জিনিসগুলো একেবারে সবাই চোখের সামনেই তারা এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা দেখে সবাই বুঝতে পারে না আসলে এই বাড়িতে কিছু একটা আছে। তো তারপরে হচ্ছে হুজুর করেন কি, ওই প্রাণীটার গায়ে হচ্ছে একটু জমজম পানি ছিটিয়ে দেন, এর সাথে সাথে ওইটা চোখের সামনেই আবার গায়েব হয়ে যায়। তো এরপরে হুজুর সবাইকে বলেন যে আসলেই দেখেন আপনার বাড়িতে কিছু একটা আছে, তো বাড়িটাকে বন্ধ করতে হবে। আচ্ছা, এর জন্য করে কি তারা হুজুর আরো কয়েকজন আলেমকে ডাকার পরে সেখানে আরো কোরআন তেলাওয়াত এক্সট্রা অনেক কিছু করে সেই বাড়িতে যে কটা পিলার রয়েছে সেই পিলারের এক একটা অনুযায়ী এক একটা হচ্ছে পেরেক নেন এবং তাবিজ টাইপের কিছু একটা নেন, নিয়ে হচ্ছে আপনার সেগুলোতে সুরা টুরা ফু দিয়ে বাড়িটাকে বন্ধ করে দেন এবং পেরেকগুলো এক একটা পিলারে মেরে দেন। এরপর ভাইয়া অনেক দোয়া দুরুদ করে। এখন হচ্ছে আপনারা ইউএসএতেই আছেন, বাট তাদের বাড়িতে প্রত্যেক মাসেই যাওয়া হয় এবং যে হুজুর আগরবাতি জ্বালাতে বলেন, এই বিভিন্ন ধরনের কাজগুলো করা হয়। তবে ভাইয়া আমি আপনাকে আগেও প্রশ্নটা করেছিলাম, আপনি কি মনে করেন ভাইয়া এই কাজগুলো কি কোনো আত্মারা করছে নাকি সে বাড়িতে কোনো জিন আছে?
আচ্ছা, এটা মানে আমার কাছে মনে হয় যেটা হচ্ছে এক্সপার্টদের কাছে জিজ্ঞেস করাটা বেটার হবে, আমি এটাতে কোনো কমেন্ট করতে চাই না। আচ্ছা আচ্ছা ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ফুর্তির যে পেজটা রয়েছে সেখান থেকে আমরা কিছু কমেন্ট পড়ব। রাফি আমাদের সাথে আছেন রাজশাহী থেকে, আমাদের সাথে চ্যানেল দেখতে পাচ্ছি। এছাড়াও নাইমুজ্জামান, সজীব আমাদের সাথে আছেন, আরিফুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তারিফুল ইসলাম রনি, এবং মিরপুর 14 থেকে তিনি শুনছেন। ওমর ফারুক আমাদের সঙ্গে আছেন, তসলিম মাহমুদ হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে মোহাম্মদ সামিন আসহাব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সেলিম হুসাইন আছেন, জাওয়াদ শাকিব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এমডি পড়তে পারলাম না, আল নাহিয়ান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তনিমেশ রয় মঙ্গলা থেকে শুনছেন তিনি। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে সেটা আমার সাথেই ঘটা সেটা হচ্ছে 2016 সালে আমি আমার কলেজ থেকে, আমি বিএফ শাহিন কলেজে পড়তাম, তো সেখান থেকে আমাকে বিএনসিসিতে ক্যাম্প করতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা। সেটা হচ্ছে কুর্মিটোলা শাহিনে ক্যাম্প করতে নিয়ে যাওয়া হয়। তো সেটা 10 দিনের জন্য ছিল ক্যাম্পটা। তো আমরা ফার্স্টে সেটেল হতে একদিন লেগে গেল। মানে মেয়েদেরকে একটা কলেজ বিল্ডিং দেওয়া হয়েছিল, সেই কলেজ বিল্ডিংটা পুরাটাই মেয়েদেরকে দেওয়া হয়েছিল, সেখানে হচ্ছে মেয়েরা থাকবে, করবে। তো ওখানে মেয়েদেরকে দেওয়া হয়েছিল নিচতলা আর দোতলা, একতলা আর দোতলাটা দেওয়া হয়েছিল, 3তলা আর 4তলা খালি ছিল, ওখানে কেউ যেতে পারতো না। জাস্ট কলেজের যখন ক্লাস হতো তখন ওটা খোলা হতো। আচ্ছা। তো এর আগে আমি আমার অন্যান্য ফ্রেন্ডসদের কাছে শুনেছি যে ওই কলেজ বিল্ডিংটা অনেক ইনফেমাস ছিল এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের জন্য। তো আমার আরও একটু মজা লেগেছিল যে ওখানেই দিয়েছে আমাদেরকে। তো আমরা এরকম করে কয়েকদিন গেল, ফার্স্টের 4 দিন চলে গেল, তেমন কিছু হলো না। এরপরে 5th ডেতে আমাদেরকে লাঞ্চের জন্য ডাকা হলো। লাঞ্চ যখন ডাকা হলো, তো আমি আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে ওয়াশরুমে হচ্ছে আমাদেরকে নিজেদের প্লেটস আর গ্লাস এগুলি সব নিয়ে যাওয়া লাগতো। তো সেগুলি আমরা আমাদের পার্টটা প্র্যাকটিস করা শেষ, একটা ব্রেক নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো মাঝে মধ্যে শুনেছি অন্য ফ্রেন্ডসদের কাছে যে এভাবে একটা মেয়েকে নাকি দারোয়ানরা দেখে রাতে হাঁটাহাঁটি করতে। তো আমি চিন্তাও করিনি যে আমি দেখব। আমি দেখেছি যে 4তলায়, যেখানে মানে গেটের পুরো বন্ধ। সাউথ কোরিয়া থেকে তিনি শুনছেন। আমি একটু রিকোয়েস্ট করবো যারা ঢাকার বাইরে আছেন তারা তো আছেনই, আমাদের সাথে শুনতে পাচ্ছেন সরাসরি 88 FM-এ, কিন্তু যারা দেশের বাইরে রয়েছেন তারা সবাই যারা অ্যাপ দিয়ে শুনছেন, যেমন আমাদের সাথে দেখলাম যে ঘোষ বিলাস, তিনি অ্যাপের ছবিটা আপলোড করেছেন। তো যারা দেশের বাইরে থেকে শুনছেন তারা কাইন্ডলি আমাদের কমেন্ট সেকশনে গিয়ে, শুধুমাত্র যারা দেশের বাইরে থেকে শুনছেন তারা কমেন্ট সেকশনে গিয়ে অ্যাপের ছবি আপলোড করবেন প্লিজ, যে আপনি লাইভ শুনছেন অ্যাপ দিয়ে, এবং পৃথিবীর কোন প্রান্ত থেকে সেটা আমাকে একটু জানাবেন। MR খান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, SU ফাহিম আমাদের সঙ্গে আছেন, ইসমাইল হোসেন আছেন আমাদের সঙ্গে, বিপি আকাশ কুষ্টিয়া থেকে শুনছেন তিনি, পাপ্পু আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, ফায়াজ খান, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ড্রিমলেস ভুবন খান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজ আহমেদ রাকিব, প্রীতম বড়ুয়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এমডি আমির হামজা আছেন আমাদের সঙ্গে, প্রসেনজিৎ আছেন আমাদের সঙ্গে, লাইলা আরজুমা মান্থ তিথি সহ আরও অনেকে। আমাদের যে ভূত এফএমের পেজ, সেই পেজেও অনেকে আছেন। আমরা তখন রেডিও ফুর্তির যে পেজটা ছিল সেখান থেকে পড়লাম, এবং আমাদের ভূত এফএমের যে পেজ সেখানে অনেকে লিখছেন এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি, উত্তম বিশ্বাস আছেন, জিলান হাসনাত কিয়াস আমাদের সঙ্গে আছেন, এমডি জাকিরুল ইসলাম সুমন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মুন্না খান, আরিয়ান সোহান আমাদের সঙ্গে আছেন, এমডি জুবাইর হাসান আমাদের সঙ্গে আছেন, কাজী মাজহারুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, এমডি ইফতি হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মোশাররফ হোসেন লিমন, শেরফান আহমেদ নিশাদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও শুভ আচার্য আমাদের সঙ্গে আছেন, তুরাগ মণ্ডল আছেন আমাদের সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি আতিকুর রহমান আতিক, শাকিব হাসান আমাদের সঙ্গে আছেন অজানা পথের পথিক, অ্যালেক্স আমাদের সঙ্গে আছেন আদিল আমাদের সঙ্গে আছেন, তুষার। অনেকেই অ্যাপের ছবি আপলোড করছেন, বাট কোথা থেকে শুনছেন সেটা আপলোড করা সেটা লেখেননি। দেশের বাইরে থেকে যারা আছেন তাদেরকে বলবো যে ছবি আপলোড করে আপনারা পাঠিয়ে দিন। এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সামিউর আছেন আমাদের সঙ্গে, এমডি শফি তালুকদার আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও সাবিনা SHK আমাদের সঙ্গে আছেন, SK সোহাগ, NH রাজ সহ আরও অনেকে। তো আমরা চলে যাবো আমাদের যে দ্বিতীয় অতিথি ছিলেন তার কাছ থেকে, এবং তার কাছ থেকে আমরা আমাদের দ্বিতীয় ঘটনাটি শুনে আসবো। আপনার নামটা প্লিজ আরেকবার বলবেন, কোথা থেকে এসছেন,
তারপরে আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। জি। আর আমি যে সেকেন্ড স্টোরিটা বলবো এইটা হচ্ছে আমাদের গ্রামে ঘটে যাওয়া। আমার গ্রাম হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর মধুপুর গ্রামে। আচ্ছা। সেখানে আমার হচ্ছে দুইজন মামা এবং একজন ভাই, জিহাদ মামা এবং হচ্ছে শাওন মামা এবং হচ্ছে আমার ভাই যে তার নাম হলো রোহান। তো তারা তিনজন মিলে ডিসাইড করে যে আমরা একটু পিকনিক করব। তো আমাদের পিকনিক করা উচিত, আমাদের পিকনিক যে কোনো একদিন আমরা করব। বাট জিহাদ মামা হচ্ছে একটু মানে এক্সট্রিম লেভেলের কাজ করতে বেশি ভালোবাসেন, লাইক সার্কাস দেখানো থেকে স্টার্ট করে ডেভিল ওয়ার্কশপ, দেন এই টাইপের জিনিসগুলোর প্রতি না তার একটু ঝোঁক বেশি। তো এবার উনি বলে উঠলেন যে পিকনিক তো সবাই করে, আমরা চলো একটু আলাদাভাবে পিকনিক করি। লাইক কি করা যায়, একটা বাঁশ বাগান আছে, বাঁশ বাগানের পাশেই ঠিক গোরস্থান। তো ওইখানে যে আমরা রাত্রেবেলা পিকনিক করবো, যতটা রাত্রে পারি আমরা। এর আগেও ভাই আমি একবার বলেছিলাম ওই বাঁশ বাগানের কাহিনী, যে আমার এক নানা ভেতর দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন চুল ছাড়িয়ে দিয়ে বসেছিল, তার হাত ধরে মানে চুলটা ধরেছিল, বদলে তাকে অনেক সোনা দেওয়া হয়, বাট বাসায় যে দেখা হয় সেগুলো সব ইট ছিল। তো সবাই গ্রামের মোটামুটি সবাই এই কাহিনীটার সাথে পরিচিত এবং জিহাদ মামা বেশ ভালোভাবে জানতেন। আচ্ছা। তো তারা তিনজন যেই দিন মানে যান, একদিন ডিসাইড করে এবং সেদিন যখন ঢোকেন তখন তাদের একটা এক্সপেকটেশন ছিল, ইয়েস আজকে কিছু একটা এইভাবে দেখেই ছাড়বো। তো এর জন্য তারা মেন্টালি প্রস্তুত হয়ে নেন। আর ভেতরে যে একটা জায়গায় তারা হচ্ছে ক্যাম্প টাইপের, ক্যাম্প বলতে কি তারা সেখানে আগুন জ্বালান, মাংস পুড়িয়ে খান, দেন হচ্ছে বিভিন্ন ধরনের গান বাজনা এগুলো স্টার্ট করে। তবে ভাইয়া ঢুকতেই তাদের একটা মানে অন্যরকম ফিল হয়, লাইক কেউ তাদেরকে ফলো করছে বা কেউ তাদের সাথে আছে, অথচ তারা তিনজনই ছিল। তো জিহাদ মামা ব্যাপারটাকে তেমন একটা কেয়ার করেনি, বাট বাকি যে দুইজন ছিলেন তারা বেশ একটা ভয় পেয়েছিলেন। এরপরে ভাই আরও ভয়ের ব্যাপার হলো, ভেতরে ঢুকতেই তারা যেখানে বসেছিলেন সেখান থেকে এরকম চুল যে একজন নেড়ে দিয়ে বসে আছে সেটাও তারা দেখতে পান। কিছুক্ষণ পর তারা দেখতে পান যে হচ্ছে মানে দুইটা আগুনের গোলা উপর দিয়ে হাঁটছে, মানে উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। আবার একটু পরে দেখতে পান যে মানুষের মতোই একটা অবয়ব, অর্থাৎ একটা ছায়া, বাট নিচ দিয়ে একেবারে মনে হয় যে আগুন টাইপের বা এই টাইপের, লাইক দে আর ফ্লাইং, আকাশে তারা ভাসছে এবং হাত নাড়তে নাড়তে তারা চলে যাচ্ছে। তো এই জিনিসটা দেখার পরে জিহাদ মামাও বেশ ভয় পেয়ে যায় এবং তারা তিনজনে ডিসাইড করে যে আজকে অনেক হয়েছে, আজকে আমরা বাড়িতে যাওয়া যাক। এরপরে ভাইয়া তারা হচ্ছে মানে বেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এই সময় হচ্ছে ভাবে বিদ্যুৎ চমকাতে থাকে এবং মানে হালকা বৃষ্টি পড়বে এই টাইপের অবস্থা। তো তাদের সাথে হচ্ছে টর্চ ছিল, বাট তারা মানে তাদের টর্চটা তেমন একটা কাজ করছিল না। আর এই টাইমে বিদ্যুৎ যে চমকাচ্ছিল সেই আলোতেই তারা আল্লাহর নাম নিয়ে হাঁটছিলেন। তো এই সময় হচ্ছে হাঁটতে হাঁটতে তারা একটা মানে মাঠের মধ্যে ছিল, আর মানে বাঁশবাগান ছিল এবং পাশেই মাঠ। তো তারা মাঠের মধ্যে হাঁটছিলেন, হঠাৎ করে একটা 3 মাথায় চলে আসে। তো 3 মাথার ওইখানে হচ্ছে মানে 3টা রাস্তা 3 দিকে চলে যায় এবং মাঝখানে তারা দেখতে পায় সেই 3 মাথার মাঝখানে বিদ্যুৎ চমকালে যে আলোটা হয় সে আলোতে দেখতে পায় যে 3টা মানুষের মাথা 3 দিকে করে রাখা, এবং সেটা হচ্ছে ভাইয়া মানে কঙ্কাল। আচ্ছা। আর তো এই জিনিসটা দেখে তারা আরও ভয় পায় এবং যে যার মতো যেদিকে পারে দৌড় দেয়। দুইজন মানে জিহাদ মামা বাদে দুইজন সকালবেলা তারা হচ্ছে দেখা করে যে হ্যাঁ আমরা ঠিক আছি, বাট জিহাদ মামার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে হচ্ছে ভাইয়া তার মানে বডি বলতে কি হ্যাঁ তিনি জীবিত ছিলেন এবং সে হচ্ছে সেন্সলেস অবস্থায় ছিলেন একটা ক্যানেলের পাশে। এরপরে তাকে পাওয়া যায়, সে হচ্ছে বলে কি যে আমি অ্যাকচুয়ালি আমার কিছুই মনে নেই, বাট আমি শুধু এতটুকু মনে আছে যে ওইখানে একজন দাড়িওয়ালা মানুষ, তার চুলগুলো ছিল জট পাকানো এবং সেখানে সে বারবার তার হাতে একটা লাঠি ছিল, তার দিকে ইশারা করে বলছিল মানে কাছে আসো, বাট সে কাছে যেতেই অজ্ঞান হয়ে যায়। বাট এখানেও একটা কথা আছে ভাইয়া, ওই যে 3টা মাথা ওইখানে হচ্ছে অনেক বেশি সিঁদুর ছিল, সিঁদুর টাইপের লাল রঙের বা অনেক ধরনের কালারের অনেক কিছু ছিল। আর লাইক এখানে যদি কোনো কেউ ব্ল্যাক ম্যাজিক বা এই টাইপের কিছু প্র্যাকটিস করে তার জন্য এটা বেস্ট প্লেস। তো তার পায়ে না সিঁদুরটা লেগে গিয়েছিল এবং এরপরে জিহাদ মামা অনেকদিন অসুস্থ হয়ে পড়ে। আর হচ্ছে রাত্রেবেলা প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যা ভোগে, লাইক স্বপ্নে বিভিন্ন ধরনের খারাপ জিনিস দেখতে থাকে, যে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে আর তার চালের উপরে কোনো পাখি এসে টানা ডাকাডাকি করছে। তো এইভাবে হচ্ছে একটা সময় জিহাদ মামা অনেক বেশি অসুস্থ হয়। এরপরে আমাদের একটা হুজুরকে খবর দেওয়া হয়, হুজুর তাকে বলে হুজুর বলে যে ঠিক আছে আজকে রাত্রে আমি তোমার বাড়িতে যাব। তো আর হ্যাঁ মাঝখানে একটা জিনিস আমি একটু মিস্টেক করে গিয়েছি, যে তার সাথে হচ্ছে একটু মিষ্টি ছিল। তো হুজুর তাকে বলে যে তোমার সাথে যে মিষ্টিটা ছিল সেটা তুমি কি করেছো? বলে যে হুজুর আমি তো এটা
এটা খেয়েছে, তখন হচ্ছে বলে যে ওকে তাহলে তুমি বাড়িতে করবে কি, আবার একটু মিষ্টি রেখে দিবা, এরপর আমি তোমার বাড়িতে যাব, এবং বাড়িতে যখনই যাব তোমার বাড়ির সব আলো নিভিয়ে দিবা। তো হুজুর দূর থেকেই বলে যে আমি তোমার বাড়িতে ঢুকছি, এবং সাথে সাথে তার বাড়ির সব লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়। এবং ভাইয়া হুজুর ঢুকতেই না তার বাড়িতে কেমন হচ্ছে একটা ওথাল পাথাল টাইপের স্টার্ট হয়। এরপর হুজুর হচ্ছে মোমবাতি দেন, আরও বিভিন্ন ধরনের সুরা টুরা পড়ে জিনকে হাজির করে, কোনো একটা জিনকে হাজির করার পরে বলে কি যে তোমরা ওকে ধরেছো কেন? বলে যে আমরা ওকে ধরেছি যে কোনো একটা কারণে, সেটা আমি তোমাদেরকে Face it. Radio Money Furti. Radio Furti. Hoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। হ্যালো, আমি ইন্ডিয়া থেকে রিমা বলছি। তো আমি ভূত এফএমের নতুন লিসনার, এবং ভূত নিয়ে একটা আলাদা রকমের ভূতের ঘটনা নিয়ে, স্পেশালি যদি সেটা সত্যিকারের হয় তো সেটা নিয়ে একটা আলাদা রকম ভালো লাগা আছে। তো সেই থেকেই একটি গল্প শেয়ার করতে চাই, এবং এটা আমার নিজের অভিজ্ঞতা। তো গল্পে সোজাসুজি যাচ্ছি। তো ঘটনাটি হচ্ছে স্কুলের, তখন আমি ক্লাস 8ই হবে যতদূর সম্ভব। তো আমাদের স্কুল 3 তলার, আমি যাদবপুর থেকে কলকাতা। সেখানে স্কুলটি স্কোয়ার শেপ, মেনলি মাঝখানে মাঠ এবং স্কোয়ার শেপের। তো 3 তলায় বেসিক্যালি আমাদের 8, 9 আমরা ক্লাস করেছি, আমি ক্লাস করেছি। 8, 9, 7, 8, 9 এই 3টে ক্লাসেই মেনলি আমরা, যেহেতু 8টা করে সাবজেক্ট থাকে তো ক্লাসের ডিউরেশনটা অনেক বড় হয়ে যায়, এবং 3 তলাতে মেনলি 11, 12 ক্লাস হতো এবং 6 থাকতো। তো তাদের অনেক আগেই ছুটি হয়ে যেত, 4:30 অবধি তাদের ক্লাস থাকতো না, আমাদের 4:30 অবধি ক্লাস থাকতো। তখন 3 তলায় ক্লাস হওয়ার দরুন থেকে জল নেওয়া বলুন বা যাই হোক, সেটা একটু ঘুষ সাপেক্ষ ছিল। তাই জন্য মেনলি আমি বাড়ির থেকে একটা বড় বোতল ক্যারি করতাম, বিকজ অফ মানে বারবার ওঠা নামা 3 তলা থেকে খুব মুশকিল। যদিও বা দুদিক থেকেই সিঁড়ি ছিল আমাদের স্কুলে, একটা মেইন সিঁড়ি ছিল, একটা রিসেন্ট তৈরি করা হয়েছিল একটা সুবিধার জন্য, ভিতর দিকে একটা সিঁড়ি। তো ওই বটলটি ক্যারি করার জন্য একটা, যেহেতু স্কুলের ব্যাগে 8টে পিরিয়ডের জন্য আর 8টা বই খাতা নিতে হতো 8টা সাবজেক্টের জন্য, তো আমি আলাদা একটা বটল ক্যারি করতাম, বটলের ব্যাগ শুদ্ধ। তো যা হয় 7, 8-এ সবাই ছেলেমেয়ে একটু বেশি পেকে যায়। তো আমার এরকম কিছু ক্লাসমেট ছিল যারা একটু বেশি ডেপো ছিল, তো তাদের সেটা খুব হাস্যকর লাগতো যে আমি একটা এক্সট্রা জলের জন্য একটা ব্যাগ বই নিয়ে যেতাম। তারাই আর কি একদিন সেই বোতলের ব্যাগটা, একদিন না এরকম 2-3 দিনই হয়েছে, লুকিয়ে দিয়েছে। তো আফটার টিফিন জলফল খাওয়া হয়ে যাওয়ার পরে যদি নিচে যদি কম্পিউটার ক্লাস বা পিটি থাকতো বা অন্য কোনো ক্লাস থাকতো যেটা আউট অফ মেইন ক্লাস, তো তখন এসে আর জলের বোতলটা তো দেখা হতো না, মানে ডেস্কে আছে, যাওয়ার সময় নিয়ে বেরোবো এরকম একটা ব্যাপার থাকতো। একদিন এরকম হলো যে পিছনের সিঁড়ি থেকে আমরা নেমে যাচ্ছি, কারণ সামনের সিঁড়িগুলো থেকে তালা দেওয়া শুরু হয়ে যায়, মানে পুরো চক্কর ঘুরে নিয়ে তালা দেওয়া শুরু হয়ে যায়। তো যেহেতু 6, 7 বেশিরভাগই আস্তে আস্তে 11, 12 স্পেশালি যে 3:30 নাগাদ ছুটি হয়ে যায়, কারণ তাদের ক্লাস ডিউরেশনটা কম, তাদের 6টা কি 5টা করে সাবজেক্ট থাকে, ক্লাস অফও থাকে। তো সেই ওয়াইজ আমাদের ক্লাসের ডিউরেশনটা একটু বেশি থাকতো, যেহেতু 4:30 অবধি। আমি দেখি যে আমি বটলটা নিয়ে আসিনি, বা কেউ আমাকে কোনো একটা ফ্রেন্ডই মনে করে দিয়েছে যে তোর জলের ব্যাগটা কোথায়। তখন আমি গিয়ে বললাম ঠিক আছে তুই নিচে যা, পিছনে সিঁড়ি দিয়ে তুই নিচে যা, সামনেরটাতে তো আস্তে তালা দেওয়া শুরু, তালা দিতে থাকে আস্তে আস্তে, তো সামনেরটা দিয়ে যাবো না পিছনেরটা দিয়ে নিয়ে যাবো। পিছনেরটাতে সবে নতুন তুলেছে, ওখানে কোনো রকম সিস্টেম ছিল না তালা দেওয়ার, যেহেতু ভিতর থেকে ছিল যাতায়াত করা যেত। বেসিক্যালি আমি গেলাম, মানে নতুন সিঁড়ি যেটা, মানে আমাদের ভিতর থেকে যে একটা অ্যাটাচড সিঁড়ি নতুন হয়েছিল সেটা থেকে ক্লাসটা খুব একটা দূরে ছিল, 3-4টে ক্লাস পরেই ছিল। তো আমি গেলাম যে ডেস্কে, আমি যে ডেস্কে বসেছিলাম সেখানে অ্যাকচুয়ালি নেই বটলটা। তো আগেও এরকম হয়েছে বলে আমি 2-একটা জায়গা খুঁজে নেওয়ার পরে, ঘুরে নেওয়ার পরে পেয়ে গেছিলাম। নামছি এবার লাইব্রেরি পরে, এবং ঠিক লাইব্রেরির পাশ থেকেই নতুন সিঁড়িটি ক্রিয়েট হয়েছে, এবং তারপর ছাদের সিঁড়ি, সেটা একটা মানে 3 তলা থেকে 1তলা দুটো র্যান্ডম সিঁড়ি, তারপরে একটা ব্রেক দিয়ে তারপরে ছাদের সিঁড়ি। তো মানে আমি নামার সময় ফিল করেছি পুরো তো 3তলা ফাঁকা, এবং অনেক প্রচলিত ঘটনাও আছে যে এরকম সুইসাইড কেস হ্যান ত্যান এই জাতীয়। তো তারপরে তো সেগুলো কোনোটাই ভয় লাগার বিষয় না, কারণ 5 থেকে পড়ে আসছি, 3-4 বছর কেটে গেছে, ডাজন্ট মেক এনি সেন্স যে এখন হঠাৎ করে ভয় পাবো। কিন্তু একটা ফিলিং হলো যে খুব জোরে কেউ একটা ধাক্কা মারতে যাচ্ছে পিছন থেকে। আমি যদি রেলিং
রেলিংটা না ধরে থাকতাম সিঁড়ির, তাহলে হয়তো পড়ে যাওয়ারও চান্স ছিল বা স্কিপ করে যাওয়ার চান্স ছিল। কিন্তু সেই ফিলিংটা হওয়ার পর থেকে আমি তদ্দর করে নেমে গেলাম এবং আমি বুঝতে পারলাম যে আমার পিছন থেকে কেউ একজন খুব ফোর্সফুলি এসে সিঁড়ির ছাদের সিঁড়ির ওই প্যাসেজটাতে দাঁড়ালো এবং সেরকম মারাত্মক ফিলিং। তখন খুব তাড়াতাড়ি করে দিকে না তাকিয়ে খুব স্পিডে নেমে গেলাম। এবং এই প্রসঙ্গে বলে রাখা, আমার যেটা মনে হয় বেসিক্যালি বলে রাখা খুবই প্রয়োজন, যে কিছুদিন আগেই আমাদের যে একজন সিকিউরিটি গার্ড ছিল, যিনি দিন রাত গার্ড দিতেন, মানে 24/7 উনি স্কুলে থাকতেন, ওনার রুমও ছিল একটা পার্সোনাল। তো উনি মার্ডার হন। তো মানে ওনার মার্ডার হয়, একটা মানে ডাকাতি দল ঢুকেছিল, ডাকাতের দল। তো কিছু টাকা আই থিঙ্ক ঢুকেছিল স্কুলে ফর রেনোভেশন অ্যান্ড অল। তো টাকাটা রাখা ছিল, সামহাও তারা খবরটা পেয়েছিল এবং এই দলটা দিল্লিতেও অনেক জায়গাতে ডাকাতি করেছে এবং ধরাও পড়েছে। তো কাকুটা খুব মানে আমরা ক্লাস 5 থেকে দেখে আসছি যে কাকু খুব বিশ্বস্ত এবং তো কাকুকে মানে রীতিমতো দৌড়ে মানে কাকু ঢুকেছিল এবং কাকুকে রীতিমতো দৌড় করে করে মারিয়েছিল। কাকু তাও চাবি দেয়নি, মানে আফটার মার্ডার চাবিটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল এবং ওই মাঠেই আর কি আমাদের যে স্কুল গ্রাউন্ডটা, ওখানে মানে কাকুকে মার্ডার করা হয়েছিল। মানে আগেও যা দেখেছি যে কাকু প্রত্যেকটা ফ্লোর ঘুরতো এবং কোন রুমে কেউ আছে তখন, কারণ অত আগে তো সবসময় মানে সিঁড়িটা ছিল না, বছর 2 আগে বা বছর খানিক আগে হয়তো সিঁড়িটা করা হয়েছে। আমি স্কুল পাস করে গেছি 6 ইয়ার্স আগে, তো আমার এক্সাক্ট মনে নেই, কারণ স্কুল পাস করার আরো 4 বছর কি 5 বছর আগেকার ঘটনা বলছি, 4 বছর আগেকার হয়তো ঘটনা বলছি। তো তখন সবে আর কি সেইটা ওই বছরখানেক তৈরি হয়েছে আর কি। তো এইসব কাজের জন্যই ওই অ্যামাউন্টটা ছিল আর কি আমাদের হেডমিস্ট্রেসের ঘরে। তো কাকুটা পাহারা দিত এবং মানে সামার ভ্যাকেশন বা দুর্গাপুজোর ছুটি সেই টাইমে এই ব্যাপারটা ঘটে এবং খুব সেই সময় আমি সেই জায়গায় যেদিনকে কাকু মারা যায় ঠিক তারপরের দিন পুলিশ এসেছিল এবং আমার ঠিক সেই পাড়া আমার বাড়ির থেকে স্কুল খুবই কাছে এবং সেম পাড়াতে মানে স্কুলের একদম পাশেই আমি পড়তে যেতাম, টিউশন ছিল আমার ইংলিশ টিউশন। তো সেখানে ফেরার সময় দেখতে পাই যে পুলিশ, এবং পরে জানতে পারি এরকম ঘটনা যে কাকু মারা গেছে। তো কিন্তু কাকু মানে একদমই হার্মফুল ছিল না বা সেরকম কিছু ছিল না, কিন্তু কাকু ওরকম রাউন্ড দিত প্রত্যেকটা ফ্লোরে এবং ঘুরতো এবং দেখতো যে কোনো বাচ্চা থেকে গেছে কিনা। অনেক সময় এরকম প্রবলেম হয়েছে। তো 3টে তালাতে তো মানে 3টে তলাতে তো তালা দেওয়া হয়, তার জন্য যেহেতু ফার্স্টে ওই ব্যাপারটা ছিল না, ওই সিঁড়িটা ছিল না, সেই কারণবশত কাকু ঘুরতো প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা রুমে চেক করতো যে কেউ আছে কিনা। তো হতে পারে যে মানে এটা আমার একটা থিঙ্কিং যে হতে পারে যে কাকু মানে আমাকে ফেলে দেওয়ার কোনো রকমের উদ্দেশ্য ছিল না হয়তো, বাট মানে আমি এটা খুব মানে কি বলবো, ফিলিংটা খুব আমার স্ট্রং ছিল যে সামহাও কেউ একটা খুব জোরে আর কি আসছে, মানে ধেয়ে আসে যেটাকে বলে। তো আমি মানে তাড়াতাড়ি দ্রুত নেমে গেছি এবং একটা হাওয়া আমাকে পুশ করেছে যে মানে নামার জন্য বা হোয়াটএভার, সেই কারণটা আমি বলতে পারবো না। এবং কিছু একটা গিয়ে মানে আমার পিছনের ব্যাগ মানে পিছন কাঁধের সাইড থেকে ব্যাগের ওখান থেকে গিয়ে যে ওই সিঁড়ির প্যাসেজে মানে দাঁড়ালো, সেখানে স্পষ্ট বুঝতে পারলাম কিন্তু আমি কোনো দিকেই তাকাইনি এবং নেমে গেছি সঙ্গে সঙ্গে। এবং লেট হচ্ছিল, আমার ফ্রেন্ড দোতলাতে দাঁড়িয়েছিল, তো বললো কি রে তো দেরি হলো, নাথিং। তো এটা একটা আমার সাথে মানে ঘটেছিল এবং জানি না এখন যেটা কি আদেও। তো থ্যাংক ইউ শোনার জন্য এবং শেয়ার করেন, ভালো লাগবে। Face it. Radio Money Furti. Radio Furti. Hoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, অফকোর্স বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় রাত 1:10 শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। আর আমাদের সঙ্গে আমাদের নেক্সট অতিথিরা অলরেডি জয়েন করে ফেলেছেন। তার আগে একবার ছোট্ট করে জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন করতে চান বা আমাদের পোস্টের নিচে লাইক দিতে চান, কমেন্ট করতে চান বা শেয়ার করতে চান, তারা চলে আসেন www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি চলে যাব আমাদের আরও একজন নতুন অতিথির কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনবো। তবে তারপরেই আমরা কমেন্টগুলো পড়ি। আমরা চলে যাই শুরুতেই ঘটনায় এবং ঘটনা শুনে আসার পরে আমরা কিছু কমেন্ট পড়ব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন
আসছেন, তারপর আপনার ঘটনায় যাব। জি রাসেল ভাই, আমার নাম তুষার আহমেদ ইমন। আমি এখন তো ঢাকা কলেজে পড়ছি। জি। তো আমি যে ঘটনাটা বলছি রাসেল ভাই, সেটা ঘটেছে 2008 সালে। অনেক আগে। জি, ঘটনাটা ঘটেছে সিরাজগঞ্জে, আমার দেশের বাড়ি। তো ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে আমার বাবা মারা যাওয়ার পর, এবং আমার বাবার সাথে কোনোভাবে হয়তো রিলেটেড, ঘটনাটা বললেই বোঝা যাবে। তো রাসেল ভাই, ঘটনাটা ঘটেছে 2008 সালে আমার বাবা মারা যাওয়ার ঠিক 1 থেকে 1.5 মাস পর। আচ্ছা। এবং ঘটেছে আমার মেজো বোনের সাথে ঘটনাটা। তো ঘটনাটা যেটা ছিল রাসেল ভাই, যে আমার বাবা কিন্তু স্বাভাবিকভাবে মারা গেছে, অসুস্থ হয়ে হসপিটালে মারা গেছে। তো কিন্তু কিভাবে রিলেটেড সেটা অ্যাকচুয়ালি আমাদের জানার বাইরে। তো রাসেল ভাই, একদিন আমার মেজো বোন, তো হঠাৎ করে মানে আমাদের বাসাটা অনেক বড়, 18 ডিসিমালের একটা বাড়ি। তো বাসাটা নেওয়া হয়েছে অনেক আগে, মানে আমাদের বাড়ি ছিল মূলত আগে টাঙ্গাইল। তো ওখান থেকে চলে আসার পর এখানে যখন বাড়ি করে, তখন বাড়িটা মানে বলে রাখা ভালো যে পুরো বাড়িটা আর কি জঙ্গলে আবৃত ছিল, কোনো বাড়ি ঘর ওইদিকে ছিল না। তো আসার পর যেটা মানে ওই দিকের লোকজন বলতো যে অ্যাকচুয়ালি জায়গাটা ভালো না। আচ্ছা। জায়গাটাতে মানে ভূতটুত আছে বা জিন টিন এই ধরনের কথা আর কি চলতো। তো যাই হোক, আমার মা খুব সাহসী, তো ওনার সাহসের উপর ভর করেই আর কি ওখানে বাড়িটা নেওয়া হয়। তো যখন প্রথম বাড়িটা নেয়, তখন জঙ্গল টঙ্গল আমরাই পরিষ্কার করেছি, মানে আমার বাবা মাই ওগুলো ঠিকঠাক করে ঘর বাড়ি তোলা হয়। তবে বাড়িটা নেওয়ার পর প্রথম অনেক কিছু আমার মা দেখেছে, এটা আমার মায়ের কাছে শুনেছি, যে হয়তো আকাশ দিয়ে কিছু একটা উড়ে যাচ্ছে বা আলো জ্বলছে দূরে জঙ্গলে, উনি নিজে দেখেছেন? জি, আমার মাই দেখেছে। তো এরপরে হঠাৎ করে মানে আস্তে আস্তে এগুলো বিলীন হয়ে যায়, এগুলো আর দেখা হয় না। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর যেটা হয়, ওই বললাম 1.5 মাস পর, তো তখন মানে আমাদের যে বিল্ডিং থেকে বের হয়ে টিউবওয়েল পাড়ে পানি আনতে যেতে হয়, টিউবওয়েলে। তো টিউবওয়েল পাড়টা একটু দূরে আমাদের বিল্ডিং থেকে। তো বের হয়ে মানে আমার আপু পানি আনার জন্য, মানে আমরা রাতে ডিনার করব, তো এই জন্য আপু আর কি পানি আনতে যাচ্ছে বাইরে। গ্রাম এলাকায় কিন্তু টিউবওয়েলের পানিটা আসলে খাওয়া হয়। তো টিউবওয়েলের পানি আনতে যাওয়ার সময় মানে যাওয়ার পর মানে হঠাৎ করে কিছু শব্দ পাচ্ছে, অদ্ভুত বিকট রকমের আওয়াজ পাচ্ছে। তো আপু আর কি চারপাশে তাকাচ্ছে যে আওয়াজটা কোথা থেকে আসছে। তো প্রথমবার তাকানোর পর আপু আসলে কিছু দেখতে পাচ্ছে না যে আওয়াজটা আসলে কোথা থেকে আসছে। তো একটু পরে আবার আওয়াজ আসছে, আপু আবার আশেপাশে তাকাচ্ছে, কিন্তু রাসেল ভাই কিছুই দেখতে পাচ্ছে না। তো হঠাৎ করে আপুর নাম ধরে ডাকাছে, সুলতানা। আবার আপুর নাম সুলতানা, তো সুলতানা বলে ডাকাছে। তো যখন ডাকটা আসে, তখন আপু ওই পাশে তাকায়, মানে আমাদের যে টিউবওয়েল পাড়টা তার ঠিক সামনে একটা বড় পুকুর ছিল। পুকুরটার অপর পাশে আবার একটা গ্রাম আছে। তো পুকুরটার চারপাশে অনেক বাঁশঝাড়, শাল গাছ, মানে অনেক ঝোপঝাড় পূর্ণ আর কি। আচ্ছা। তো আপু ওই পুকুরের দিকে তাকায়। তো পুকুরের দিকে তাকিয়ে যেটা হঠাৎ করে দেখতে পায় যে একটা লম্বা চূড়া লোক, তো সাদা কাপড় টাপড় পরা, জুবা টুবা পরা, যেভাবে আর কি হুজুর বেশের লোকজন থাকে ওইভাবে। আচ্ছা। তো আপু হঠাৎ করে দিকে তাকে একটু থমকে যায়। তো আপু যেটা মানে অবাক করার মতো বিষয়, যে লক্ষ্য করে ওই চেহারাটা ছিল আমার বাবার চেহারার মতো, আমার আব্বুর চেহারার মতো। আচ্ছা। তো কিন্তু আরেকটা যেটা বিষয়, সেটা হলো ওই অভাবটা পুরুষ মানুষের ছিল, কিন্তু তাতে শাড়ি পরা, মানে চুড়ি পরা ছিল, হাতে চুড়ি পরা ছিল লাল, এবং ঠোঁটে লিপস্টিক দেওয়া ছিল। তো এই ধরনের কিছু লক্ষ্য করে। তো যেটা লক্ষ্য করে যে আপুকে ডাকছিল এই বলে যে সুলতানা আয় আয় সুলতানা, এইরকম সুর করে ডাকতেছিল, এবং আওয়াজটা খুব জোরে হচ্ছিল, কিন্তু আমরা কেউ এই সাউন্ডটা শুনতে পাইনি। ঘরটা পাশে, কিন্তু আমরা কেউ সাউন্ডটা শুনতে পাইনি। তো এবং হাত বাড়িয়ে ডাকছিল, যে আয় আয়, হাত দিয়ে ডাকছিল। তো এই জিনিসটা দেখার পরে আপু মানে ভয় পেয়ে এক চিৎকার দিয়ে মানে ঘরে ঢুকে পড়ে, এবং ওখান থেকে কিভাবে আসে জকটক ফেলে দিয়ে ঘরে ঢুকে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। আচ্ছা। তো তখন আম্মু তো আপুর সাথে বাইরে যায়, আম্মু খেয়াল টেয়াল করে, তো আম্মু কিছু দেখতে পায় না। তো ঘটনাটা আসলে এখানে শেষ হলে পারতো, কিন্তু এর ঠিক 4-5 দিন পর বা সপ্তাহখানেক পর আবার ঠিক একইভাবে যখন আপু পানি আনতে যায়, আবারও পানি আনতে যায়। কিছুদিন তো আপুর সাথে আমার ছোটো আপু আম্মু এরা বাইরে যায় ভয়ের কারণে, কিন্তু কিছুদিন পর হঠাৎ করে আবার যখন আপু বাইরে বের হয়, তখন আবারও আপু এরকম সাউন্ড শুনতে পায়। যখন সাউন্ডটা শুনতে পায়, তখন আপু ওই পুকুরের দিকে তাকায় যে হয়তো ওখান থেকে আবার ডাকটা আসছে, কিন্তু আপু ওখানে তাকিয়ে কোনো কিছু শুনতে পায় না। তো আপু ভাবে যে যেহেতু আগে একদিন দেখেছি, ওটা ভ্রম হতে পারে আমার। কিন্তু কিছুক্ষণ পর যখন আবার ডাক আসে, তখন আপু বুঝতে পারে যে না, সামথিং রং, জি কিছু একটা ভুল না আমার, এটা কিছু একটা ঘটছে। তো আপু আশেপাশে তাকিয়ে কিছু পায় না, তো আপু আবার ভাবে নিশ্চয়ই ভুল, আমার ভ্রম। কিন্তু যখন ভালোভাবে আবার ওই নামটা ধরে ডাকাছে সুলতানা, তখন আপু উপর দিকে তাকায়, কারণ সাউন্ড আসতেছিল উপর দিক থেকে। তো আগে বলেছি টিউবওয়েল পাড়ের কিছু মানে একটু পাশে আমাদের বিল্ডিংটা, তো বিল্ডিং এর যে ছাদটা, তো ছাদের উপর থেকে ডাকটা আসছিল।
তো ছাদের উপরে রাসেল ভাই যখন আমার আপু তাকায় তখন আপু দেখতে পায় যে ছাদে পা ঝুলিয়ে ওই সেম অবয়বটা, হাতে চুড়ি পরে, লিপস্টিক নিয়ে, এবং আমার বাবার মতো চেহারা। তো এটা আপু দেখার পর ওই দিন পা ঝুলাচ্ছিল, মানে যেভাবে আর কি শয়তান টাইপের কিছু থাকে আমরা যেটা শুনি আর কি, যে হাসছিল এবং পা ঝুলিয়ে আপুকে হাত বেরিয়ে রাখছিল, আয় সুলতানা তোকে নিয়ে যাব, আয় তুই আমার সাথে, এই বলে ডাকছিল। তো আপু তখনও প্রচণ্ড রকমের ভয় পায় আপু মানে আবারও ওইভাবে ভয় পেয়ে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরে। তো যেটা হয় যে এটা শুধু আমাদের সাথে না, আমাদের পাশের বাড়িতেও একটা হয়েছিল। আমি যেটা জানি যে আমাদের পাশের বাড়িতে মানে এক মাসুম ভাই নামে একটা ভাই ছিল, তো ওনার মা এই মাসুম ভাইকেও মারা যাওয়ার ঠিক 1 মাস পরে এইভাবে দেখে। তো ঘটনাটা অ্যাকচুয়ালি এরিয়া রিলেটেড, আমরা যেটা ভেবে নিয়েছি এটার পরে, কারণ আমাদের বাড়ির আশেপাশেই যারা মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে মারা যাওয়ার 1-2 মাস পরে তাদের অবয়বটা তবে ভিন্ন গঠনে সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা দেখার পরে আপু তো প্রচুর কান্নাকাটি করছে এবং ভয়টা যাচ্ছে না, কারণ র্যাঙ্কের পরে 1-2 দিন ঘটেছে, এক ভয়ের উপর আর একটা ভয়। তো আম্মু তখন ভাবলো যে এইভাবে তো আসলে থাকা যায় না, তো ভয় নিয়ে। তো আমরা একটা হুজুরকে ডাকে, হাজিজ কারি নাম ছিল ওনার আমার এলাকায়। তো ওনাকে ডাকার পর যেটা হয় যে উনি আসার পরে বলে যে এটা জিন টিন ছিল বা মারা যাওয়ার পরে এটা অনেকেই দেখে থাকে, উনি এই ধরনের ধারণা দেয়, কনসেপ্ট দেয়। তো উনি তখন একটা মানে গ্লাস নিয়ে পানি পড়ে দেয়, কিছু একটা তাবিজ দেয় আর কিছু পানি পড়ে দেয়, খেতে বলে এবং ঘরের চারপাশে ওটা ছিটিয়ে দিতে বলে। তো তারপরে ঘরের চারপাশে ওটা ছিটিয়ে দেওয়া হয় এবং আপুকে পানিটা খাওয়ানো হয়, আপুকে তাবিজও দেওয়া হয়, যেটা গ্রামের হুজুর টুজুর দিয়ে থাকে। তো তারপর থেকে আপু আর ওরকম অবয়ব কিছু দেখেনি, তবে আপুর একটা সমস্যা বরাবরই হচ্ছে এবং এখনও সেটা হয়। সেটা হলো যে আপু, এটা ঘুমানোর সাথে রিলেটেড, কাত হয়ে শুতে পারে না। উপর হয়ে শুতে পারে না, কাত হয়ে শুতে হয়। যদি উপর হয়ে শোয় তাহলে আপু চোখের সামনে একটা মারাত্মক ভয়ঙ্কর অবয়ব দেখে, যে অবয়বটা অনেক বেশি লম্বা, জুবা টুবা পরা এবং বড় পাঞ্জাবি পরা। তো আপুর ভয়টা এখন ওই ভয় থেকে হয়েছে কিনা সেটা আমরা জানি না, তবে এখনও এই ভয়টা কাজ করে এবং ওই উপর হয়ে শুলেই ওই জিনিসটা দেখতে পায় রাসেল ভাই। এটাই ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমি যেরকম বলেছিলাম ঠিক সেরকমভাবেই কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই আমাদের ফেসবুকের পেজগুলো থেকে, এবং আশা করছি যে আপনারা আমাদের সাথেই আছেন। আমি দেখতে পাচ্ছি রৌফ ইসলাম আমাদের সাথে রাজশাহী থেকে শুনছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার সাইদুর রহমান আছেন এবং দেখতে পাচ্ছেন হার্টবিট বেড়ে যাচ্ছে রাসেল ভাই আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি নাজমুল খন্দকার, এছাড়াও জুবায়ের আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি এছাড়াও ফারাবি আহমেদ, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শিমুল নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এছাড়াও এই মুহূর্তে জিলান আচ্ছা আমাদের সাথে আছেন এমডি শাহিন আহমেদ, তিনি দুবাই থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, আমাদের সঙ্গে আছেন লাবিব মুবাসসির, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জামাল হাওলাদার, আমাদের সঙ্গে আছেন ওমর ফারুক, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিস্টার ভিতুরাম, ওকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি ইয়াসিন শারফারাজ শাফিন, এবং খুব ভয় পাচ্ছেন তিনি সেটা জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন এমডি ইমন হাসান, আমাদের সঙ্গে আছেন নুরুজ্জামান নিশান, আমাদের সঙ্গে আছেন খায়রুজ্জামান, আমাদের সঙ্গে আছেন সাইফুল ইসলাম রোহান, চট্টগ্রাম থেকে শুনছেন তিনি, এমডি মাহমুদুর রহমান শুনছেন আমাদের সঙ্গে আছেন এমডি সাগর হাওলাদার, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আরও অনেকেই। আমাদের যে রেডিও ভূত এফএমের যে পেজ, সেই পেজ থেকে আমি শুনছিলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা, তাদের মধ্যে রেডিও ফুর্তি যে পেজটা www.facebook.com/radio.furti, সেই পেজ যারা কমেন্ট করছেন তাদের কমেন্ট আমি কিছুক্ষণের মধ্যে পড়ব। এবং আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শুনছেন, মাহমুদুর রহমান লিখছেন অ্যাপ অনেক বেটার, ওকে থ্যাংক ইউ সো মাচ। সৌমিক সেজান আমাদের সঙ্গে আছেন বিপ্লব হায়দার, আমাদের সঙ্গে আছেন এমডি রাউহা, আমাদের সঙ্গে আছেন এসকে রিশাদ খান, অধরা তারা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরও অনেকেই যাতে তাবিজগুলো খুলে পুকুর বা নদীতে ফেলে দিতে পারেন। এছাড়া তিনি সন্তানের জন্য একটি তাবিজ দেন, কবিরাজের কথা অনুযায়ী আন্টির সাথে ওই তাবিজগুলো বেঁচে দেওয়া হয় এবং এরপরও সন্তান ভূমিষ্ঠ হয় না, এবং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মা ও গর্ভের সন্তানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে মা ও সন্তানের সুস্থতার কথা ভেবে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী আন্টির সন্তান পৃথিবীর আলো দেখে। এরপর কবিরাজের দেওয়া তাবিজ বাচ্চার হাতে বেঁধে দেওয়া হয়, সমস্যার সাময়িক সমাধান হয়। পরবর্তীতে স্ত্রী এবং সন্তানের সুরক্ষার কথা ভেবে আঙ্কেল বেশ কয়েকজন কবিরাজ এবং হুজুরের শরণাপন্ন হন, আর ওনারা প্রত্যেকেই বলেন আন্টিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপরও আঙ্কেল পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু আঙ্কেলের বিশ্বাসে পরিণত হয় যখন তিনি দেখেন তার নিকট আত্মীয়গুলোর অনেকগুলো জিন চালন করে
মানে জিন চালান করা হয়েছে এবং আন্টির পেটে অসম্ভব জ্বালা পোড়া করতো সেই সময় এবং পেটের ভেতরে লোহার পেরেক ঢুকে দেওয়ার মতো যন্ত্রণা হতো। আন্টি কিছু খেতে পারতো না। তখন আঙ্কেল একজন বড় হুজুরের সন্ধান পান এবং তার কাছে আন্টিকে নিয়ে যান এবং হুজুর বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে আন্টির পেট থেকে কয়লা, চুল, সিঁদুর এবং একটি তাবিজ বের করে আনেন এবং একটি কাঁসার থালায় বেশ কিছু কাঁচা দুধ দিয়ে কিছু রিচুয়াল সম্পন্ন করেন এবং থালাটি আঙ্কেলের সামনে রাখেন এবং এরপর থেকে পেট থেকে বের করা তাবিজটি থালার রাখা দুধের মধ্যে ফেলে দেন। সেখানে সেটা ফুটে ওঠে এবং আঙ্কেল সেই নিকটাত্মীয়র মুখমণ্ডল ছবি দেখতে পান এবং তখন তার অবিশ্বাস করার কোনো কারণ থাকে না। হুজুর আন্টিকে কিছু তাবিজ দেন এবং এক টুকরো মানে কিছু একটা আয়াত লিখে দেন কাগজে এবং তার সেই সমস্যা ভালো হয়ে যায় এরপর থেকে এবং তাদের নিজেদের নিকট আত্মীয় আন্টির সুখ শান্তি সহ্য করতে পারে না, তাই বিভিন্নভাবে একের পর এক বিভিন্ন ধরনের ক্ষতি করতে থাকে এবং হুজুর একটি সমস্যার সমাধান করলে পুনরায় আরও একটি সমস্যার সমাধান হয়। এভাবে ব্ল্যাক ম্যাজিকের সাথে লড়াই করতে করতে এক সময় আন্টি আমাদের ছেড়ে চলে যান। আন্টি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের যন্ত্রণা ভোগ করেছেন। আপনারা সকলে আমার আন্টির জন্য দোয়া করবেন যেন তিনি জান্নাতবাসী হন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। টিএম সালমান, তেরোখাদিয়া, রাজশাহী। আমি পড়লাম ঘটনাটা, আশা করছি আপনাদের ঘটনা ভালো লেগেছে। আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, আমরা এখন তার কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আপনি তার আগে বলবেন যে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আহমেদ ইসা, বনানী থেকে এসেছি। ওকে, আমি যে ঘটনাটা এখন শেয়ার করব, ঘটনা 2016 সালে, যেটা আমার গ্রামের বাড়ি রাজবাড়িতে হয়েছে। আমি যখন ক্লাস 10-এ পড়ালেখা করি, তো সামনে আমার এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমি হোস্টেলে যাই। তো হোস্টেলের দিনগুলো বেশ ভালোই কাটছিল। তো ভাইয়া কোনো এক রাতে পড়ালেখার কাজ শেষ করে ভাইয়া আমি ঘুমোতে গেছি, বাট কিছুক্ষণ ঘুমানোর পরে হঠাৎ করে আমার ঘুমটা ভাইয়া ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার কারণ ছিল যে ভাইয়া আমার রুমের সামনে খেলার মাঠ, সেখানে মনে হচ্ছিল কিছু মানুষ, তেমন আমি বলতে চাচ্ছি যে আমার হোস্টেলের ছেলেরা দুষ্টামি করছিল। তো আমি এই ভেবে ওদেরকে একটু রাগারাগি করে আমি দরজা খুলে বাহিরে আসলাম, বাট বাহিরে এসে ভাই আমি কিছুই দেখতে পেলাম না। তো আমি পুনরায় আবার আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে আছি, বাট ঘুম আসছিল না। তো 10-15 মিনিট পরে ভাইয়া সেম ওই একই কাহিনী। তো আমি এবার বেশি রাগান্বিত হয়ে লাঠি নিয়ে বের হলাম ওদেরকে একটু মার দিব। বাট বের হয়ে দেখি ভাইয়া যেমন কিছু লোক সেখানে খেলাধুলা করছিল। যে আপনার মূল ঘটনাটা বলেন, কি হয়েছিল আপনার সাথে ভাইয়া? তো ভয় পেয়েছিলেন, কোন সাথে কি ঘটনা ঘটেছিল? তখন নার্ভাস মনে হচ্ছে। হ্যাঁ, আপনি আপনার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনি আমাদের। জি ভাইয়া, তখন ভাইয়া আমি দেখলাম যে লোকগুলা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যে আমি তাদের কোনো একটা ক্ষতি করে ফেলছি। লোকগুলাকে আমি যখন তাদের দিকে এগিয়ে যাচ্ছিলাম লাঠি নিয়ে, তো দেখলাম যে তারা আমার দিকে তাকিয়ে আছে খুব ভয়ানকভাবে এবং তারা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দৌড়ে পালাচ্ছে। আমি তাদের কাউকে দেখলাম যে তারা পালিয়ে যাচ্ছে, বাট তাদের পাটা ভাইয়া নিচে ছিল না। আচ্ছা, আপনি এমনিতে আপনার বাসায় বা কোনো জায়গায় কোনোদিন কোনো কিছু দেখেছেন? না ভাই, আমি বাসায় কখনো কিছু দেখিনি, বাট ওই হোস্টেলেই আমার প্রথম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আপনি আর কিছু বলতে চান? আমার মনে হচ্ছে যে আপনি একটু নার্ভাস, এই জন্য আমি আপনাকে বলছি। না ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, তো ভাইয়া এভাবে কিছুদিন পার হওয়ার পরে ভাইয়া মানে আপনার সেকেন্ড ঘটনাটা কিভাবে ঘটলো, কি হয়েছিল আপনার সেটা বলেন। সেকেন্ড ঘটনা ভাইয়া, আমি কোনো এক রাতে ঘুমোচ্ছিলাম। তো ঘুমানোর সময় দেখলাম যে কোনো এক লোক আমার দরজা ভেদ করে যে আমার পাশে এসে বসলো। বাট পাশে এসে বসার পরে আমার মাথায় হাত ভোলাচ্ছে, বাট আমি ওই লোকটিকে ভাইয়া আমার মনে হচ্ছে যে আমি আগে কখনো দেখিনি, আবার মনে হচ্ছে যে আমি দেখেছি, বাট আমি তাকে কেস করতে পারতেছি না। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে ভাইয়া সে এভাবে রেগুলারলি মাঝে মধ্যে আমার সাথে এভাবে আচরণ করতো, আসতো আমার কাছে। তো এর মধ্যে একদিন ভাইয়া, তখন শীতের দিন চলে আসলো শীতের দিন, সে একদিন সেমভাবে আমার দরজা ভেদ করে আমার কাছে চলে আসছে, বাট আমার পাশে এসে বসছে এবং আমার মাথায় হাত ভোলাচ্ছে। ওকে,
থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার সেকেন্ড ঘটনাটা বলবেন ছোট্ট করে, সময় আমাদের খুব কম। কোথা থেকে এসেছেন, নামটা একবার বলেন প্লিজ। জি ভাইয়া, আমার নাম তুষার আহমেদ ইমন। আমি ঢাকা কলেজের ছাত্র, ধানমন্ডিতে থাকি। জি প্লিজ। তো ভাইয়া, আমি দ্বিতীয় যে গল্পটা বলতে চাচ্ছি সেটিও ঘটেছে আমার নিজের দেশে, নিজের জেলায় সিরাজগঞ্জে। তো এটা ঘটেছে রাসেল ভাই আমার ছোট বোনের সাথে। তো যেটা ঘটেছে আমার ছোট বোনের সাথে, তো আমার ছোট বোনের কোচিং ছিল আমার পাশের গ্রামে। তো ও যে টিচারের কাছে কোচিং করতো, সেই টিচারের বাসায় যে রাস্তা দিয়ে যেতে হয়, ওই রাস্তার মাঝখানে একটা কবরস্থান পড়ে। তো প্রতিদিন ওখান দিয়ে যেতে হয়। তো এর আগে কখনো কোনো সমস্যা হয়নি। তো হঠাৎ করে একদিন যাচ্ছিল কবরস্থানের ওখান দিয়ে। তো রাসেল ভাই, যেটা গ্রাম এলাকায় যেটা প্রচলিত আছে যে সুগন্ধি মেখে কবরস্থানের পাশ দিয়ে বা এই ধরনের কোনো জায়গা দিয়ে যেতে নেই, তাহলে নাকি ওইটার প্রতি মানে জিন জাতি বা এ ধরনের ভূত পেত আমরা যাই বলি না কেন, এটাদের একটা আকর্ষণ থাকে, এটা প্রচলিত আছে। তো আমার বোন ওই দিন খুব ভালোভাবে যাই হোক সুগন্ধিটাও মেখেছিল, তো সেন্ট বডি স্প্রে করেছিল। তো যাওয়ার পর সে প্রাইভেটে গেছে এবং কোচিংটাও কমপ্লিট করেছে। করার পর ভর দুপুরে সে গিয়েছিল। করার পর সে সন্ধ্যার দিকে বাসায়, সন্ধ্যার একটু আগে বিকেলের দিকে বাসায় ফিরে আসে। তো বাসায় ফিরে আসার পর আমরা যেটা বুঝতে পারি যে সামথিং রং, মানে কিছু একটা ঠিক নেই। তো তখন মানে জিনিসটা এইভাবে করতেছিল যে আমরা খেতে বসেছি, তো আম্মা বলছে তুই খেতে আয়, কিন্তু সে কোনো কথা বলছে না। আমরা যাই বলছি না কেন তার কোনো উত্তর পাচ্ছি না, কিন্তু তুই এখানে আয়। তখন সে জাস্ট তাকাচ্ছে আমাদের দিকে, তাকে মুখটা ঘুরিয়ে নিচ্ছে, কোনো কথা বলছে না। তো রাসেল ভাই এরকম হওয়ার পরে তো হঠাৎ করে রাতে তার অস্বস্তি বোধ হচ্ছে। তো সে বলছে আমার ভালো লাগছে না। তো ভালো লাগছে না, আম্মা বলছে মাথা ব্যথা বা জ্বর টর আসছে এটা ভেবে। তো আম্মা হচ্ছে মাথা ব্যথা, হঠাৎ করে কেন মাথা ব্যথা। তো আম্মু আমার আম্মু আবার মানে নামাজ কালামের প্রতি অনেকটা দায়িত্ববান এবং সে মানে অনেক হাদিস টাদিস জানালো। তো সে আর কি কোরআনে কিছু দোয়া টোয়া পড়ে আপুকে ফু দেয় যে মাথা ব্যথা যাতে ঠিক হয়ে যায়। তো যেটা দেখা যায় যে তার মাথা ব্যথা তো ঠিক হয় না, বরং সে কিছু অদ্ভুত রকমের আচরণ করতে থাকে এবং তার মানে সে হাসতে থাকে, হঠাৎ করে হাসতে থাকে এবং হাসতে হাসতে হঠাৎ করে কাঁদতে শুরু করে। এবং হাসিটা ছিল রাসেল ভাই খুবই বিকট এবং অদ্ভুত আকারের, মানে যেভাবে একটা স্বাভাবিক মানুষ আর কি হাসে না, এরকম হাসি ছিল। এবং হাসতে হাসতে কান্না করছে এবং কান্না করতে করতেই হাসি দিচ্ছে। তো এরকম হওয়ার পর তো হঠাৎ করে মানে আমার আম্মু বললো যে কে তুই এভাবে সাহস করে আসিস, আমার বাসায় তুই এসছিস। মানে আম্মু বুঝতে পেরেছে, তখন আমাকে ডাক দিল, আমার মেয়ে জবকে ডাক দেওয়ার পরে এখন বাসায় আসার পরে মানে আমাদের রুমে আসার পরে তখন আম্মু বললো যে তোরা একটু থাক, আমি অজু করে আসি। তো আম্মু অজু করে এসে পানি টানি পরে ফু দিল এবং আপুকেও দোয়া কালাম পরে ফু দিচ্ছে। তো যেটা হলো কি যে দোয়া কালাম পরে ফু দেওয়ার পরে আপুর ঠিক হওয়ার বদলে সে আরও উগ্র আচরণ করতে শুরু করলো এবং সে অনেক চিৎকার চেঁচামেচি করছে, মরে গেলাম বলছে। তো তারপরে আম্মু যেটা করলো যে আমাদের ওখানে অমাবস্যার দিনে তেল তোলা হয়, মানে পাশের বাড়ির হুজুর তেল তোলা অমাবস্যার দিনে, মানে মাটির নিচ থেকে। তো ওইটা দিয়ে আম্মু হলো আপুকে ইয়াটিয়া মানে দিল। দেন দেওয়ার পরে আপু তারপরে স্বাভাবিক ফিরে এসলো। তো ওই দিন আর কি মারাই যাচ্ছিল, এই অবস্থা থেকে আপু আর কি ফিরে এসছে এবং তার মানে ওটা ঠিক হয়ে গেছে। তো রাসেল ভাই যেটা হচ্ছে যে রাত 3টার দিকে ছাড়ানোর পর রাত 3টার দিকে ট্রেনের চালার উপর প্রচণ্ড শব্দ হওয়ার পর মানে আম্মু তখন আমাদেরকে ডাক দিল এবং বললো যে তার মানে ব্যাগ যেটা আমি রাত 1টার দিকে যেটা ছাড়িয়ে দিচ্ছি ওটাই শব্দ করছিল, কারণ টিনের চালাঘর ছিল, ওটার উপরে কোনো মানে গাছ টাছ ছিল না, শব্দ হওয়ার কোনো কথাই না, কিন্তু প্রচুর পরিমাণ শব্দ হচ্ছিল। তো রাসেল ভাই ছোট বয়সে এটাই ঘটে, এটাই ছিল আমার সিরিজটা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এমডি হৃদয় হাসান হাসিব লিখেছেন আজকে তার কাছে অনেক ভয় লাগছে। এমডি তামিম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। সেলিম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। সেলিম হোসেন রাজ এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। শাহাবুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। ইয়ামিন ইলান আমাদের সঙ্গে আছেন। বিশাল বৈরাগী রাজীব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। সেজান ওয়াহিদ আমাদের সঙ্গে আছেন। রাকিব হাসান আছেন আমাদের সঙ্গে। সাদিয়া নওরিন আছেন আমাদের সঙ্গে। শাহরিয়ার এছাড়াও রক নয়ন আমাদের সঙ্গে আছেন। তানহা তাবাসুম রিয়া আছেন আমাদের সঙ্গে। কাজী ইসমাইল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। সালহা আমাদের সঙ্গে আছেন। আবদুল্লাহ জেমস দিদার আমাদের সঙ্গে আছেন। রাকেশ দেব আমাদের সঙ্গে আছেন। সঞ্জিদা পারভিন রিয়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ইশিকা আলবিনা বৃষ্টি আমাদের সঙ্গে আছেন। সৈকত অর্ণব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। অর্পা খুশানি আমাদের সঙ্গে তিনি আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। এমডি আকিব মুন্না আমাদের সঙ্গে আছেন। সৌরভ তালুকদার আমাদের সঙ্গে আছেন। এমডি শাওন খান আমাদের সঙ্গে আরও অনেকেই এই মুহূর্তে আছেন রেডিও ফুর্তি পেজে। আমাদের সঙ্গে যে ভূত এফএমের পেজটা, সেই পেজেও আমাদের অনেকে এই মুহূর্তে আছেন এবং কমেন্ট করে যাচ্ছেন, লাইক দিচ্ছেন, শেয়ার করছেন আমাদের পোস্ট। এবং তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন সামিদ, আমাদের সঙ্গে আছেন এমডি ইফতি হাসান,
আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সঙ্গে আছেন ভিতুরাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে সোহানা মেহজাবিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আশিক রহমান, আমাদের সঙ্গে আছেন অসীম দত্ত, এমডি রেজওয়ান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস আরিয়ান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি হাসান ফাহিম, আমাদের সঙ্গে আছেন রিফাত ইসলাম শামীম, আমাদের সঙ্গে আছেন জোহান জুলিয়ান, আমাদের সঙ্গে আছেন তাজ চৌধুরী কাজী তানভীর, আমাদের সঙ্গে আছেন ডল প্রিয়া, ফেরদৌস আলম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি শান্ত, সামিউল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শেখ মোহাম্মদ আসিফ, শাদ অনিক আমাদের সঙ্গে আছেন, রিমন রনিক রিজু আমাদের সঙ্গে আছেন, আল মামুন, সজল ইসলাম আমাদের সঙ্গে আছেন, শাহরিয়ার খান সাব্বির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুমতাবির খান তরুণ, HR জিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইব্রাহিম ইসলাম লিটন, এমডি আমাদের সঙ্গে আছেন এমডি আলম, আমাদের সঙ্গে আছেন আলমগীর হুসাইন, আশিকুল ইসলাম হক সিয়াম আমাদের সঙ্গে আছেন, মেহেদি হাসান মিরাজ আমাদের সঙ্গে আছেন, জোহান জোলিয়ান আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন সাজ্জা থেকে শুনছেন আমাদেরকে, আলাউদ্দিন আল আকরুই আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মাসুদ রানা, SS শান্ত আমাদের সঙ্গে আছেন, শুভ রহমান শুভ আমাদের সঙ্গে আছেন, আরও অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন। আজকের মতো আমাদের মোটামুটি আয়োজন এখানেই শেষ, কথা হবে আপনাদের সাথে আবারও। যাবার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm which is bhwtfm@radioforte.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর এছাড়াও আমাদের সঙ্গে যারা ফেসবুকে থাকতে চান, সারা সপ্তাহে যেহেতু মানে সারা সপ্তাহ শুধু না, মানে সব সময় আপনাদের যে পোস্টগুলো, সেই পোস্টগুলো যেহেতু আমরা দেখতে পারি, সুতরাং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের কাছে লিখে পাঠাতে পারেন এবং লিখে পাঠানো আমাদের কমেন্ট সেকশনে স্পেশালি আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.40 and www.facebook.com/bhutfm.ra। ঘটনাটি 2019 সালে। আমার নাম রিয়াদ। আমাদের গ্রামের পাশেই ছিল একটি পুরানো বাঁশঝাড়। লোকজন বলতো সূর্য ডোবার পর ওই পথে কেউ যায় না। এক রাতের পাশের গ্রামে এক আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলাম। শর্টকাট ভেবে বাঁশঝাড়ের পথ ধরলাম। রাত তখন প্রায় 11:30। হাঁটতে হাঁটতে হঠাৎ শুনলাম কেউ খুব নিচু স্বরে বলছে, রিয়াদ একটু দাঁড়াও, পেছনে তাকিয়ে দেখো। দেখলাম, ভাবলাম হয়তো কানে ভুল শুনছি। আবারও কদম বাড়াতেই সেই ডাক, রিয়াদ তাকাও। আবার গায়ে উঠল, দ্রুত হাঁটা শুরু করলাম। হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কেউ খালি পায়ে হাঁটছে। কোনো পাতার ওপর পায়ের শব্দ, স্পর্শ শুনতে পাচ্ছি, কিন্তু সাহস করে পেছনে তাকালাম না। বাজারের শেষ মাথায় পৌঁছাতে শব্দ থেমে গেল। বাড়িতে ফিরেই দেখি সবাই আতঙ্কিত। মা বলছে, তুই যে শার্ট পরে বেরোইছিস, পিঠে এত কাদার দাগ এলো কোথা থেকে? আয়নার সামনে দাঁড়িয়ে দেখি পিঠ জুড়ে 5টি লম্বা আঙুলের মতো কালচে দাগ। পরের দিন সকালে গ্রামের এক বৃদ্ধ জানালেন, বহু বছর আগে এই বাজারে এক যুবক আত্মহত্যা করেছিল। সে নাকি রাত হলে পথচারীর নাম ধরে ডাকতো। কেউ যদি সেই ডাকে সাড়া দিত, তার পেছনে তাকাতো, তাহলে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারতো না। এমনই একজন বিশ্বস্ত কাহিনী। সে সময় থেকেই তার এই জীবন একটি ঘটনায় ঘটে। বৃদ্ধ এসে ঠিক আমার পাশে বসলেন। তার শরীর ভেজা, কিছু বাচের ভেতরে কোনো পানির দাগ পড়ছিল না। কিছুক্ষণ পরে তিনি ধীরে ধীরে বললেন, বাবা, এত সময় আমি মোবাইল করে বলতাম রাত 12টা। বৃদ্ধ হালকা হেসে বলল, আরে পাগলা, এটা তো সামান্য রাত, শুনতে থাক, অনেক রাত পর্যন্ত শুনতে পাবি। আমি কোথায় বাড়ি এলাম, তিনি কিছুই শুনতে পেলাম না। এভাবেই চলছিল আমাদের রাত। তখন প্রায় 11:45 বাজে। বাসে আমরা ছিলাম মাত্র 6 জন যাত্রী। বাইরে ঝিরঝির বৃষ্টি, চারদিকে অন্ধকার। কিছু দূর যাওয়ার পর বাসটি একটি নির্জন স্টপে থামল। সেখানে সাদা কাপড় পরা এক বৃদ্ধ উঠে এলেন। আশ্চর্যের বিষয়, এত রাতে এত নির্জন জায়গায় কাউকে দেখার কথা নয়। বৃদ্ধটি এসে ঠিক আমার পাশের সিটে বসলেন।
তার শরীর ভেজা, কিন্তু বাসের ভিতরে কোনো পানির দাগ পড়ছিল না। কিছুদিন পর তিনি খুব ধীরে ধীরে বললেন, বাবা কত সময়? আমি রাতে মোবাইল বের করে বললাম রাত 12টা। বৃদ্ধ হালকা হেসে বলল, আজও দেরি হয়ে গেল। কথাটা শুনে আমার শরীরে কেমন ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পর দেখি বাসের ভিতরে অস্বাভাবিক নীরবতা। অন্য যাত্রীরা সবাই যেন মাথা নিচু করে বসে আছে, কেউ কথা বলছে না। হঠাৎ বৃদ্ধ আবার বললে, তুমি কি আমার গাড়িটা দেখিয়ে দিতে পারবে? আমি বললাম, কোথায় আপনার বাড়ি? তিনি জানালেন, বাইরের আঙ্গুল দেখিয়ে বললেন, ওই যে কবরস্থানের পাশেই। আমি তাকিয়ে, বাস তখন দ্রুত চলছে। বাস থেকেই বললাম, কবরস্থানের মাথায় বলতে নাইট স্বাভাবিক হতেই পাশে তাকিয়ে দেখি সিট খালি। আমি আতঙ্ক হয়ে উঠে দাঁড়ালাম। কমান্ডার জিজ্ঞেস করলাম, আমার পাশে যে বৃদ্ধটি বসেছিল সে কোথায়?